স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া রক্তস্নাত, ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোকোজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ পিওনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খুঁজে আলোক গহ্বরে। কি কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের গল্প একটু ভিন্ন স্বাদের। বেকার স্ট্রিটের বাসিন্দা ওরফে গোয়েন্দা শার্লক হোমসের কথা নিশ্চয়ই শুনেছেন আপনারা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্যার আর্থার কোনান ডয়েলের কলমে সৃষ্ট শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্রটির কথাই বলছি। আজ আমরা নিয়ে এসেছি সেই গোয়েন্দারই প্রথম ছোট গল্প, দ্য স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। চলুন ঘুরে আসি বেকার স্ট্রিট থেকে আর জেনে নিই কি এমন জট ছাড়াতে ব্যস্ত আমাদের আপনাদের সকলের প্রিয় হোমস। আসুন শুনে নিই স্যার আর্থার কোনান ডয়েলের কলমে সুরচিত ও নচিকেতা ঘোষের ভাবানুবাদে আমাদের আজকের দশম নিবেদন, দ্য স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। শুনতে থাকুন আমাদের শার্লক হোমস গল্পের সিরিজ সানডে উইথ শার্লকের প্রথম পর্ব, দ্য স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। মেয়েদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপের অভ্যেসটা শেষ পর্যন্ত ছাড়তে হলো হোমসকে। ঘড়ির কাঁটার মতন সংযত হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির মানুষটা, যার কাছে কিনা আবেগ আর ভাবালুতা বিভ্রান্তিকর দুর্বলতা ছাড়া কিছুই নয়, সেই মানুষ শেষ পর্যন্ত পঞ্চমুখ প্রশংসায় আইরিন অ্যাডলারকে মহিলা পদবাচ্য শ্রেষ্ঠ স্ত্রীলোক বলে স্বীকার করতে বাধ্য হল। বিয়ের পর থেকে আমার শার্লক হোমসের তদন্ত কার্য পর্যবেক্ষণের সুযোগ আর তেমন ছিল না। আলাদা বাসা বাড়ি নিয়ে সংসার গুছিয়ে বসেছি। নতুন করে ডাক্তারিও শুরু করতে হয়েছে, কাজে যোগাযোগটা আর আগের মতো ছিল না। আর হোমস, তার তো সামাজিকতার বালাই নেই। বেকার স্ট্রিটের আস্তানায় রাশি রাশি বই, গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা, এই নিয়েই তার জগ। বাইরের কিছুর ধার সে ধারে না। সময়টা মার্চের শেষাশেষি। রাত্রে রুগী দেখে বেকার স্ট্রিট ধরে বাড়ি ফিরছি। এমন সময় চোখে পড়ল পুরানো আস্তানার ওপরের ঘরে। পর্দার গায়ে রোগা লম্বা শরীরের ছায়া দেখে বুঝতে পারলাম বন্ধুবর দুহাত পেছনে রেখে মাথা ঝুঁকিয়ে পায়চারি করে চলেছে। বিশেষ ওই ভঙ্গি আমার পরিচিত। সমস্যার জ্বর ছাড়াচ্ছে। ওপরের ঘরে উঠে এলাম, দেখে খুশি হলো। চুরুটের বাক্স এগিয়ে দিয়ে বসে ইঙ্গিত করে তন্ময় হয়ে তাকিয়ে রইল আমার দিকে। এতদিন পরে দেখা, কিন্তু কোনো উচ্ছ্বাস নেই। খানিক পরে মৃদু হেসে বলে উঠল, বিয়ে করে সুখী হয়েছে বোঝা যাচ্ছে। 7.5 পাউন্ডের মতন ওজন বাড়িয়েছ। তা বেড়েছে ওই 7 পাউন্ড মতো। ডাক্তারিও শুরু করেছ? জীবিকা করতেই হবে, অতি সাধারণ ব্যাপার। সম্প্রতি ভিজেছ খুব বৃষ্টিতে। উটকো আপদ অকম্মার ধারী ঝিও দেখছি জুটেছে একটা বাড়িতে। হোমসের প্রচ্ছন্ন অহমিকার এই হলো স্বাভাবিক অভিব্যক্তি। প্রথমেই নিজের ক্ষমতা প্রকাশের চিরাচরিত অভ্যাস। খুশি হয়ে বললাম, সেকাল হলে অন্তত কয়েকশো বার এর মধ্যে তোমাকে পুড়িয়ে মারা হতো ডাইনি অভিযোগে। দেখা মাত্রই হুবহু সব বলতে শুরু করলে। হ্যাঁ, গত বৃহস্পতিবার গায়ে যেতে হয়েছিল হেঁটে, ফিরেছিও অতি কষ্টে। কিন্তু কাদা মাখা জামা কাপড় তো পাল্টানো হয়েছে। কি দেখে বললে বলো তো? অকম্মা ঝিটাকেও অবশ্য বিদে করেছে স্ত্রী। মৃদু হাসল হোমস, বলল, তোমার বাঁ পায়ের জুতোর পাশাপাশি দুটো আঁচড়ের দাগই যথেষ্ট প্রমাণ। বাদলার দিনে রাস্তায় বেরিয়ে কাদা লাগিয়েছিলে। আনারি হাতের কাজের ঝি কাদা সাফ করতে গিয়ে দাগ ফেলেছিল। আর তোমার গায়ে আইডোফর্মের গন্ধ ভুরভুর করছে। সিলভার নাইট্রেটের কালচে দাগও পড়েছে ডান হাতের বুড়ো আঙুলে। তাছাড়া মাথার টুপির উচ্চতাও প্রমাণ করে ওটা স্টেথোস্কোপ রাখার জন্যই করা হয়েছে। এই তো হিসেব। বলতে বলতে চেয়ারে বসে চুরুট ধরালো। হেসে বললাম,
তোমার মুখের বিশেষণ শুনলে মনে হয় খুবই সহজ, আমারই বলা উচিত ছিল। ভায়া, গোলমালটা তো সেখানেই। তুমি কেবল দেখো, আমি পর্যবেক্ষণ করি, খুঁটিয়ে দেখি। আচ্ছা, এই ঘরে ওঠার সিঁড়ি তো অনেকদিন দেখছো, কটা ধাপ আছে বলতে পারো? সেভাবে তো আমি দেখিনি কখনো। তোমার সঙ্গে তফাৎটা আমার এখানেই। 17টা ধাপ আছে সিঁড়িতে। যা দেখবে ঠাহর করে দেখবে, তাহলে এই যে আমাকে নিয়ে তুমি লেখালেখি করছো সেটাও বাস্তবসম্মত হবে। একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, জোরে পড়ো। টেবিলের ওপর থেকে একটা গোলাপি চিঠি এগিয়ে দিল আমার দিকে। বেশ পুরো দামি কাগজ, কিন্তু সম্বোধন, তারিখ, সই, ঠিকানা কিছুই নেই। চিঠিটা পড়লাম। একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শের জন্য আজ 7:45 মুখোশ পরা এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন, ঘরে থাকবেন। বললাম, রহস্যের ইঙ্গিত রয়েছে, তবে দামি কাগজ দেখে বোঝা যাচ্ছে উচ্চ রুচির অবস্থাপন্ন কারোর লেখা। ঠিকই ধরেছ, ইংল্যান্ডে কাগজ পাওয়া যায় না। এবারে কাগজটা আলোর সামনে ধরো। চিঠিটা আলোর সামনে ধরে জলছাপটা স্পষ্ট দেখা গেল। GEPGT। শোনো তাহলে বলছি। জি এর সঙ্গে টি মানে হলো গেসেলসাফেট, জার্মান শব্দ। কোম্পানির সংক্ষিপ্ত রূপ। সি এর পাশে ও বসিয়ে যেভাবে লিখি, এ হলো তাই। পি মানে পেপার। আমার কন্টিনেন্টাল গ্যাজেটিয়ারটা কোথায় রাখলাম? এই তো ইগ্রোনিটস ইগ্রিয়া। এই হলো বোহেমিয়া, ভাষা জার্মান। কাঁচ আর কাগজের জন্য জায়গাটা বিখ্যাত। তাহলে দাঁড়াচ্ছে কাগজটা বোহেমিয়ায় তৈরি, আর জার্মানরাই বাক্যের শেষে ক্রিয়া বসায়। পত্র লেখার ধরন থেকে বোঝা যাচ্ছে জার্মান মেড কাগজে চিঠিটা লিখেছেন একজন জার্মান। এই তো এসে গেছেন ভদ্রলোক। বলতে না বলতেই গাড়ির চাকার শব্দ কানে এলো এবং দোরগোড়ায় ঘণ্টার ধ্বনি। দু ঘোড়ায় টানা বৃহা মনে হচ্ছে বলে জানালা দিয়ে উঁকি দিল। হ্যাঁ, ঠিক ধরেছি। জব্বর দামি ঘোড়া হে ডাক্তার, একে পয়সা দেবে। বসো, কেসটা শোনো। কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই ধীর স্থির ভারিক্কি চালের পদশব্দ সিঁড়ি থেকে দরজার সামনে এসে দাঁড়ালো। পরক্ষণেই বেশ জোরে আঙুলের গাঁট ঠোকার ভারিক্কি আওয়াজ হলো দরজায়। হোমসের সাদর আহ্বানে ঘরে ঢুকলেন দীর্ঘকায় সুপুরুষ চেহারার এক ব্যক্তি। পরনে দামি আর মাত্রাতিরিক্ত জমকালো পোশাক, মাথায় টুপি, মুখের আধখানা কালো মুখোশে ঢাকা। মুখের নিচের অংশে সুদৃঢ় ব্যক্তিত্বের ছাপ, মোটা ঠোঁট আর থুতনিতে আত্মপ্রত্যয়ের ভাব। একটা চিঠি পাঠিয়েছিলাম বলে পর্যায়ক্রমে আমাদের দুজনের মুখের দিকে তাকাতে লাগলেন ভদ্রলোক। হোমস আসন দেখিয়ে বলল, ইনি আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন। কিন্তু আমার নাম কাউন্ট ফন ক্র্যাম। বোহেমিয়ার বনেদি মানুষ আমি। আলোচনাটা গোপনীয়। কোনোভাবে অন্তত বছর 2 আগে ব্যাপারটা প্রকাশ হয়ে পড়লে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে। আমি উঠে দাঁড়াতেই যাচ্ছিলাম, হোমস কাঁচ চেপে বসিয়ে দিল। বলল, যা বলবার দুজনের সামনেই বলুন, শঙ্কিত হবার কোনো কারণ নেই। আমার পরিচয় গোপন করবার জন্যই মুখোশ পড়তে হয়েছে। একই কারণে আসল নামও বলতে পারিনি আপনাকে। জানি। বোহেমিয়ার আমস্টাইন রাজবংশের সুনাম অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যেই যত সাবধানতা। তাও জানি, তবে মহারাজ যদি মন খোলসা করে সব কথা আমাকে বলেন, আমার দিক থেকে পরামর্শ দিতে সুবিধা হয়। হোমসের এই কথার পর অদ্ভুত কাণ্ড করলেন বিশাল দেহী আগন্তুক। সরাত করে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। তারপর মুখ থেকে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে বললেন, হ্যাঁ, আমি রাজা প্রাহা থেকেই ছদ্মবেশ ধরে আছি। আর দরকার আছে মনে করি না।
এবারে দয়া করে শুরু করুন মহামান্য গ্র্যান্ড ডিউক। অভিনেত্রী আইরিন অ্যাডলারের নাম শুনেছেন নিশ্চয়ই। নামী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি লেখা থাকতো হোমসের একটা খাতায়। অভিনেত্রীর নামটা শোনার সঙ্গে সঙ্গেই ইশারায় খাতাটা উল্টাতে বলল। একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি প্রফেসরের নামের মধ্যে পাওয়া গেল আইরিন অ্যাডলারের নাম। হোমস খাতাটা টেনে নিয়ে বলল, এই তো, নিউ জার্সিতে 1858 সালে এম্পেরিয়াল ভার্সেই রঙ্গমঞ্চের প্রধান গায়িকা, বর্তমানে থিয়েটার ছেড়ে দিয়ে লন্ডনে আছেন। বছর 5 আগে ভার্সেই শহরে এর সঙ্গে আমার আলাপ হয়। ব্যাপারটা বোঝা গেল। চিঠিপত্র যা লিখেছিলেন একে এখন সব ফেরত চান, এই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি। তাহলে কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করার আছে। ব্যাপারটা বিয়ে পর্যন্ত করেছিল কি? না না, দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে এমন কিছু বা কোনো প্রশংসাপত্র কি তার কাছে আছে? কিছুই না। তাহলে আর চিঠির জন্য ব্যস্ত হচ্ছেন কেন? হাতের লেখা জাল করে এমন অজস্র চিঠি তৈরি করা যায়। কিন্তু শিলমোহর, প্যাডের কাগজ সবই যে আমার। দোষ কি? ওসব চুরি করে বা নকল করে কাজ হাসিল করা যায়। দুজনের একটা যুগল ছবি ওর কাছে আছে। সর্বনাশ! খুবই ছেলে মানুষের কাজ হয়ে গেছে। তখন আমি যুবরাজ, কাঁচা বয়স, অত শত মাথায় আসেনি। বুঝতে পেরে ফটোটা নানাভাবে সরাবার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। ছবি নিয়ে কি করতে চান উনি? স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যার সঙ্গে শিগগির বিয়ে হবে আমার। সেখানে পাঠিয়ে আইরিন বিয়ে ভাঙবার চেষ্টা করবে। সামনের সোমবার আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ঘোষণা করা হবে। হোমস চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে বলল, সোমবার মানে হাতে মাত্র 3টে দিন। এই কদিন লন্ডনেই আছি, ল্যাংহামে পাবেন আমাকে। বেশ, খবরাখবর সেখানেই জানানো যাবে। পারিশ্রমিকের ব্যাপারটা কি হবে? যা বলবেন তাই হবে। ছবির দাম হিসেবে দরকার হলে রাজ্যের খানিকটা দিতে পারি। হাত খরচ হিসেবে আপাতত এটা রাখুন। একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউক। এতে 300 মোহর আর 700 পাউন্ডের নোট আছে। যথারীতি ধন্যবাদ জানিয়ে একটা রসিদ লিখে দিল হোমস। তারপর আইরিন অ্যাডলারের ঠিকানাটা ডিউকের কাছ থেকে জেনে লিখে নিল। এই ফটোটা কি ক্যাবিনেট সাইজের? হ্যাঁ। এরপর শুভরাত্রি জানিয়ে চলে গেলেন গ্র্যান্ড ডিউক। হোমস আমার দিকে ঘুরে বলল, তুমি এখন সংসারী মানুষ, রাত হয়ে যাচ্ছে, কাল বিকেল 3টে নাগাদ চলে এসো। পরদিন 3টে নাগাদ বেকার স্ট্রিটে হাজির হলাম। ও তখন বাড়ি ছিল না। সকাল 8টায় বেরিয়ে আর ফেরেনি। চুল্লির পাশে গিয়ে বসলাম। ঠিক 4টে নাগাদ দরজা খুলে আচমকা ঘরে ঢুকলো একটা সহিস। কদাকার চেহারা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, পোশাকেও যাচ্ছে তাই রকমের নোংরা, চোখ লাল, নেশা করে আছে নির্ঘাত। আগেও দেখেছি, সমাজের সব শ্রেণীর মধ্যেই হোমসের মক্কেলরা ছড়িয়ে রয়েছে। তাই সহসা এরকম একজনকে ঘরে ঢুকতে দেখে অবাক হলাম না। লোকটার আপাদমস্তক নিরীক্ষণ করতে গিয়ে হেসে উঠতে হলো। বহুরূপে হোমসকে চিনতে পারলাম। মিনিট 5 মধ্যেই টুইট স্যুট পরা ভদ্রলোক চেহারায় বেরিয়ে এসে হোমস আগুনের সামনে পা ছড়িয়ে বসে উচ্চ স্বরে হাসতে লাগলো। কি ব্যাপার, এত উল্লাস কিসে? বেরিয়েছিলে কোথায়? ও মাই গড, ও মাই ডিয়ার ফ্রেন্ড। বলছি গারোয়ান আর সহিসে খুব মাখামাখি সম্পর্ক থাকে, জানো তো। বাড়ির অনেক খবরাখবর ওদের কাছ থেকে পাওয়া যায়। সে কারণেই সহিস সেজে সকালে বেরোতে হয়েছিল। আইরিন অ্যাডলারের ব্রায়নি লজ বাড়িটা 2 তলা, রাস্তার উপরেই, পিছনে বাগান, ডান দিকে বসবার ঘর, জানলা বেশ বড় বড়। বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি দিয়ে ভেতরে ঢুকে দেখলাম সেখানে সহিসরা ঘোড়া দলাই মালাই করছে। ধীরে গেলাম তাদের সঙ্গে। লাভটা নেহাত মন্দ হয়নি ডাক্তার।
নগদ 2 পেনিয়েই আধ বোতল মদ আর তামাক পাওয়া গেল কাজের বিনিময়ে। সেই সঙ্গে খবরাখবরও। আইরিন অ্যাডলার নিতান্তই পরিচ্ছন্ন নির্ঝঞ্ঝাট মহিলা, বাড়িতেই থাকেন সারাক্ষণ। ভোরে বেড়াতে যাওয়ার, বিকেলে কনসার্টে গান গাইতে যাওয়া, বাইরের কাজ বলতে এই। পুরুষ বন্ধু একজনই, গডফ্রে নটন। পেশায় উকিল, সুপুরুষ, প্রাণ প্রাচুর্যে ভরপুর। প্রতিদিনই আসেন। চিন্তা করে দেখলাম দুজনের মধ্যে নিছক উকিল মক্কেলের সম্পর্ক যদি হয় তাহলে ফটোটা উকিলের হেফাজতেই থাকবার কথা। সেক্ষেত্রে এই অল্প সময়ে কতটা কি করতে পারবো ভেবে চিন্তিত হলাম। দৈব সহায় বলতে হবে। ঠিক সেই সময় গডফ্রের গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। গারওয়ানকে দাঁড়িয়ে থাকতে বলে ঝড়ের বেগে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। অনায়াস সাবলীল যাতায়াত। দেখেই বুঝলাম সম্পর্কটা কেবল উকিল মক্কেলের নয়, আরো গভীর। জানলা দিয়ে দেখলাম উত্তেজিত ভাবে পায়চারি করতে করতে হাত পা নেড়ে কথা বলছেন। মিনিট 30 পরেই নেমে এলেন ব্যস্ত সমস্ত ভাবে। গারওয়ানকে বললেন 20 মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে, 8 পেনি বকশিস পাবে। কি করব ভাবছি, এমন সময়ই ঝকঝকে একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। একরকম দৌড়েই হল ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন আইরিন। ওহো ডাক্তার, সে কি অপূর্ব সুন্দর নারী মূর্তির প্রতিমা! দেখে যেন মনে হয় রূপ চুইয়ে চুইয়ে পড়ছে। তারপর তিনি হেঁকে বললেন, 20 মিনিটের মধ্যে সেন্ট মনিকা গির্জায় যেতে হবে, 8 পাউন্ড বকশিস পাবে। আমিও সঙ্গে সঙ্গে ছ্যাঁকড়া গাড়ি ধরে পিছু নিলাম, একইভাবে গারওয়ানকে 8 পাউন্ডের বকশিস কবুল করে। গির্জায় পৌঁছে দেখলাম পাদ্রী আর পাত্রপাত্রী ছাড়া আর কেউ নাই। বেদির সামনে দাঁড়িয়ে 3 জনে। আমার দিকে চোখ পড়তেই সবাই মিলে দৌড়ে এসে টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেল। সাক্ষী দরকার, যে সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে। এদিকে সময় আর মাত্র 3 মিনিট। বাইরে থেকে সাক্ষী আনতে গেলে অনেক সময় দরকার। 1 পাউন্ড পরিতোষক জুটে গেল দিব্যে। কল্পনা করো ব্যাপারটা। তদন্তে বেরিয়েছি আইরিন অ্যাডলার আর গডফ্রে নটনের বিয়েতে মধ্যস্থতা করে এলাম মন্ত্র পড়ে। ব্যাপারটা যত ভাবছি ততই হাসি সামলাতে পারছি না। গির্জা থেকে বেরিয়ে দুজনে দুদিকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে গডফ্রে নটন বলে গেলেন রোজকার মতো সন্ধ্যায় আসছেন। কোণে বাড়িতে ঢুকতেই আমিও ফিরে এলাম। চমৎকার নাটক বললাম আমি। তা এখন কি করবে ভাবছ? আরে সেই জন্যই তো তোমাকে আসতে বলা। তবে বিকেলের অভিযানে কিন্তু ঝুঁকি আছে ভায়া, কাজটা বেআইনি, ধরা পড়বার ভয়ও আছে। তা উদ্দেশ্য যখন মহৎ তখন আর চিন্তা কি? উদ্দেশ্য সত্যি মহৎ। এখন বেলা 5টা, 7টার মধ্যে ব্রায়োনি লজে পৌঁছাতে হবে আমাদের। আইরিন অ্যাডলার সে সময় কনসার্ট থেকে ফিরে আসেন। আমাদের কাজটা কি হবে? আমি ভেতরে ঢুকবো, তুমি বসবার ঘরে জানলার পাশে বাইরে দাঁড়িয়ে থাকবে। একটা স্মোক বোমা হাতে রাখবে, ছুঁড়ে দিলেই আপনা থেকেই ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠবে। এই নাও ধরো। চুরুটের সাইজের একটা বস্তু আমার দিকে এগিয়ে দিল। তারপর হাতের একটা বিশেষ মুদ্রা দেখিয়ে বলল, জানলা খুললে আমার হাতে এই সংকেত দেখতে পাবে। সঙ্গে সঙ্গে এই বোমাটা ভেতরে ছুঁড়ে দিয়ে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে। লোকজন জমে উঠলেই রাস্তার অন্য পাশে গিয়ে দাঁড়াবে। কি পারবে তো? খুব। খাওয়া শেষ করে শোবার ঘরে ঢুকলো হোমস। মিনিট কয়েক পরে ঘর থেকে বেরুলো এক পাদ্রী। তীক্ষ্ণ শোণিত চোখে, শান্ত ধীর দৃষ্টি। অবাক হয়ে তাকিয়ে ভাবতে লাগলাম, অপরাধতাত্ত্বিক এই যুক্তিবাদী বিশ্লেষক যদি নট হতো, অভিনয় জগৎ তার সেরা প্রতিভাকে পেয়ে ধন্য হতো। 6:15 বেরুলাম বিকার স্ট্রিট থেকে। ব্রাউনি লজের সামনে পৌঁছে দেখলাম ল্যাম্পের পোস্টের আলো জ্বলে উঠেছে। বাড়িটার সামনে এদিক সেদিক কিছু লোকজন ঘোরাফেরা করছে, আড্ডা মারছে।
বিয়েটা হয়ে যাতায়াতে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। ডিউকের ফটোটা গডফ্রে নর্টনের চোখের আড়ালেই রাখবেন আইরিন অ্যাডলার, কিন্তু কোথায় রাখতে পারেন বলো তো? ক্যাবিনেট সাইজের ছবি পোশাকের ভেতরে রাখা সম্ভব নয়। কয়েকদিনের মধ্যেই তো দরকার হবে ছবিটার। ঠিকই বলেছ। এই অবস্থায় বাইরে কারো কাছে না না, মেয়েদের এক বিচিত্র স্বভাব, যখন কিছু লুকোয় নিজেরাই কাজটা করে, কারো সাহায্য নেয় না। ফটোটা নাগালের মধ্যে বাড়িতেই থাকা সম্ভব, কিন্তু খুঁজবে কি করে? আরে না, আমি খুঁজতে যাব কেন? দেখিয়ে দেবেন উনি নিজেই। ওয়াটসন, মোড়ের মাথায় আলো দেখা যাচ্ছে, ওই বোধ হয় গাড়ি। বলতে না বলতেই বাড়ির সামনে গাড়িটা এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বকশিসের আশায় একজন ভিখিরি শ্রেণীর লোক দৌড়ে গিয়ে দরজা খুলে দাঁড়ালো। অমনি হুড়মুড় করে আরো কয়েকজন ছুটে গিয়ে ভিড় জমালো। বকশিস নেবার প্রতিযোগিতায় দেখতে দেখতে শুরু হয়ে গেল ঠেলাঠেলি, ঝগড়া। ছুটে এলো আরো অনেকে, দুটো দল হয়ে গেল দেখতে দেখতে। সে কি ঘুষোঘুষি, মারামারি, এক তুলকালাম কাণ্ড। পাদ্রি বেশি হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে রক্ষা করতে, কিন্তু সঙ্গে সঙ্গে লাঠি পড়ল মাথায়। রক্তাক্ত মুখে মাটিতে লুটিয়ে পড়ল। ব্যাপার দেখে কয়েকজন ছুটে এসে ঘিরে দাঁড়ালো হোমসকে। বাকি সবাই পালিয়ে গেল ভয়ে। আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়েছেন। ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলেন, খুব বেশি লেগেছে? আমার মনে হয় শেষ হয়ে গেছে। কে একজন বলল। আর একজন বলল, না, এখনো নিঃশ্বাস পড়ছে। ম্যাডাম, ভেতরে নিয়ে যাব? নিশ্চয়ই, নিয়ে এসো। বসবার ঘরে সোফায় এনে শুইয়ে দাও। ধরাধরি করে হোমসকে ভিতরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। ঘরের আলো জ্বলল। দেখলাম নিজেই শুশ্রূষায় হাত লাগিয়েছেন আইরিন। আমি বোমা হাতে প্রস্তুত হয়ে রইলাম। মিনিট কয়েক পরে কষ্টসিষ্ট করে উঠে বসল হোমস। হাঁপানি রোগীর মতো দম টানতে লাগলো, যেন বাতাসের অভাবে এক্ষুনি বুক ফেটে যাবে। একজন ঝি এগিয়ে এসে জানলা খুলে দিল। সঙ্গে সঙ্গে সেই বিশেষ মুদ্রায় হাত তুলল হোমস। আমিও ধোঁয়া বোমা টিপ করে ঘরের মধ্যে ছুড়ে দিয়ে আগুন আগুন বলে চিৎকার করে উঠলাম। আমার গলা শুনে রাস্তার লোকজন তারও স্বরে চিৎকার আরম্ভ করল। কেউ ছুটে এলো, কেউ ছুটে পালালো। ওদিকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে জানালা দিয়ে। প্রচন্ড হই হট্টগোলের মধ্যে হোমসের গলা শোনা গেল, আগুন টাগুন কিছু না, কেউ নিশ্চয়ই ভয় দেখিয়ে মজা করছে। ফাঁক বুঝে আমি সরে এলাম রাস্তার পাশে। মিনিট কয়েক পরেই হোমস দ্রুত হাতে এগিয়ে এসে টেনে নিয়ে চলল বাড়ির দিকে। সাবাস ডাক্তার, যেভাবে ভেবে রেখেছিলাম কাজটা ঠিক সেইভাবেই করতে পেরেছ। আমার কাজও হাসিল। ছবিটা এনেছো? আনা হয়নি, তবে কোথায় রেখেছেন দেখে এসেছি। আচ্ছা হোমস, রাস্তার লোকগুলো কি? সন্দেহটা তোমার মিথ্যা নয়, সবই আমার ভাড়াটে লোক। আমিও আগে থেকে লাল রং হাতে মেখে রেখেছিলাম। জানতাম চোখের সামনে জখম মানুষ দেখলে ভদ্রমহিলা বসবার ঘরে না ঢুকিয়ে পারবেন না, তাই গোলমালের মধ্যে ঢুকে পড়েই দু হাতে রোগড়ে নিয়েছিলাম। ফটোটা কোন ঘরে তা জানবার জন্যই এই নাটকের আয়োজন। ধোঁয়া দেখে ভয় পেয়ে গেলেন আইরিন অ্যাডলার। বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে নিজের দামি জিনিস সামলাতে ছুটে যায়। কুমারীরা ছুটে গয়নার দিকে, মেয়েরা সামলায় বাচ্চা। আগুন লেগেছে ভেবে উনিও ছুটে গিয়ে দাঁড়ালেন ঘন্টার দড়ির ওপরকার একটা আলগা তক্তার কাছে। আধখানা টেনে সরাতেই ভেতরের ফাঁকে ফটোটা চোখে পড়ল। আগুন লাগেনি বলে চেঁচিয়ে উঠতেই ফটোটা যথাস্থানে রেখে দিলেন। তারপর ধোঁয়ার দিকে তাকিয়ে দেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফটোটা সরাবার সেই ছিল সুযোগ, কিন্তু তখনই পৌঁছওয়ান লোকটা ঘরে ঢুকে আমার দিকে এমন ভাবে কটমট করে তাকিয়ে রইল যে কিছু আর সম্ভব হলো না। সময়ও তো ফুরিয়ে আসছে, এবার তাহলে কি করবে?
আমার ইচ্ছা মহারাজ নিজের হাতেই ফটোটা উদ্ধার করুন। কাল সকাল 8টা নাগাদ তাকে সঙ্গে করে বসবার ঘরে এসে বসব। ওপরে খবর পাঠিয়ে আইরিন অ্যাডলারের নেমে আসার আগেই কাজ হাসিল করে শটগান দেব আমরা। তিনি এসে দেখবেন খবরে ফাঁকা। চলো চলো, মহারাজকে এক্ষুনি খবরটা লিখে জানাবো। বেকার স্ট্রিটে পৌঁছে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে চাবি বার করছে হোমস। এমন সময় কানের কাছে শুনতে পেলাম, গুড নাইট মিস্টার হোমস। চমকে ঘুরে দাঁড়াতেই মনে হলো অলস্টারধারী দীর্ঘকায় এক ছোকরা আমাদের পাশ দিয়ে হেঁটে পথের ভিড়ে মিশে গেল। লোকটাকে আমরা কেউই চিনতে পারলাম না। রাতে আর বাড়ি ফেরা হলো না, হোমসের সঙ্গেই থেকে গেলাম। পরদিন সকালেই বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক হাজির হলেন। তার ব্রুহামে চেপেই রওনা হলাম তিনজনে। যেতে যেতে কথা বলতে লাগলো হোমস। গতকাল আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গেছে শুনে গোটা রাস্তা কথা বলতে ভুলে গেলেন গ্র্যান্ড ডিউক মহাশয়। গুম হয়ে বসে রইলেন। ব্রাউনি লজে ঢোকার মুখে সিঁড়িতে দাঁড়িয়েছিল একজন বুড়ি ঝি। আমাদের দেখেই জিজ্ঞাসা করলো, আপনি কি শার্লক হোমস? চমকে উঠে হোমস নিজের নাম বলল। তাহলে ওপরে আসুন, দিদিমণি বলে গেছেন আপনার কথা। সে কি, কোথায়? আজই সকালের ট্রেনে স্বামীকে নিয়ে ইংল্যান্ডের বাইরে চলে গেছেন, আর ফিরবেন না। গ্র্যান্ড ডিউক ফ্যাকাশে হয়ে গেলেন। কোনো রকমে বললেন, আমার কাগজপত্রগুলো? ততক্ষণে হোমস দৌড়ে ঘরে ঢুকে পড়েছে। ঘর ফাঁকা। কোনো দিকে না তাকিয়ে ঘন্টার উপরের তক্তাটা নামিয়ে ভেঙে ফেলল। ভিতর থেকে বেরুলো আইরিন অ্যাডলারের একটা ফটো আর একটা চিঠি। খামের উপরে শার্লক হোমসের নাম। শার্লক হোমস না আসা পর্যন্ত এ চিঠি এখানেই থাকবে। এক টানে খামটা ছিঁড়ে চিঠিটা বার করলো হোমস। রাত 12টায় লেখা। তিনজনেই একসঙ্গে পড়তে লাগলাম। প্রিয় মিস্টার শার্লক হোমস, আপনার কর্মপদ্ধতি সত্যিই অদ্ভুত। কিছুদিন আগেই কানে এসেছিল ছবি উদ্ধারের জন্য মহারাজ আপনার দ্বারস্থ হতে পারেন। তাই মোটামুটি সতর্ক ছিলাম। আগুন আগুন চিৎকারটা শুনে খটকা লাগলো। সে কারণেই কচুয়ানকে আপনার পাহারায় রেখে উপরে গিয়ে সঙ্গে সঙ্গে পুরুষের ছদ্মবেশ নিলাম। আপনার অজানা নেই নিশ্চয়ই। অভিনয় ব্যাপারটা যত্ন করেই রপ্ত করেছি। আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত গিয়ে নিশ্চিত হলাম যে শার্লক হোমসই ফাঁদটা পেতেছেন। এমন দুর্ধর্ষ প্রতিপক্ষকে বারবার ফাঁকি দেওয়া যায় না। তাই তক্ষুনি স্বামীর সঙ্গে আলোচনা করে ঠিক করলাম বিদেশে পাড়ি দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। গুড নাইট আগেই জানিয়ে রেখেছি, কাজে সকালে যখন আসবেন তখন আর দেখা হবে না। ফটো নিয়ে গ্র্যান্ড ডিউককে অযথা আর দুশ্চিন্তা করতে হবে না। ভালোবেসে যিনি আমাকে জীবনসঙ্গী করেছেন তিনি ওর চাইতে উঁচু জাতের মানুষ। রাজাকে পাল্টা আঘাত আমি করব না, তবে রাজা হয়ে যে আঘাত উনি দিয়েছেন তার কথা মাথায় রেখেই ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে ফটোটা আমার কাছেই রাখব। বদলে অন্য একটা ছবি রেখে গেলাম, ইচ্ছে হলে উনি রাখতে পারেন। আপনার বিশ্বস্ত আইরিন নর্টন অ্যাডলার। চমৎকার। আমার আর কোনো ভয় নেই মিস্টার হোমস। আইরিন অ্যাডলার এমন মেয়ে যে কখনো দু কথা বলে না। ছবি নিয়ে আর আমার মাথা ব্যথা নেই। বলুন, কি পুরস্কার চাই আপনার? বলতে বলতে আঙুল থেকে মরকত খচিত আংটি খুলে নিলেন গ্র্যান্ড ডিউক। আংটির চেয়েও দামি জিনিস আপনার কাছে রয়েছে অবশ্য। ইচ্ছাটা বুঝতে পেরে খুশি মনেই ফটোটা তুলে দিলেন হোমসের হাতে। সকৃতজ্ঞ হেসে প্রতি অভিবাদন জানালেন গ্র্যান্ড ডিউক। তো এই সেই ঘটনা যার পর থেকে মেয়েদের বুদ্ধি সম্পর্কে উন্মাসিক মন্তব্য করা ছেড়ে দেয় হোমস।
শেষ হলো আজকের আমাদের বিশেষ নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের কলমে সুরচিত ও নচিকেতা ঘোষের ভাবানুবাদে আজকের গল্প দ্য স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। গল্প পাঠে ও ওয়াটসনের চরিত্রে প্রদ্যুৎ, শার্লক হোমস রূপঙ্কর, সূত্রধর আমি খুশি, গ্র্যান্ড ডিউক রাজ, বৃদ্ধা পূজা, আরিন এডলার রূপা, প্রথম ব্যক্তি তমাল, দ্বিতীয় ব্যক্তি অর্ঘ্যদীপ। শব্দগ্রহণ, পরিচালনা, আবহ সৃষ্টি, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনিংয়ে রূপঙ্কর। প্রত্যেক গল্পের শেষে আমরা একটি করে বোনাস হরর ফ্যাক্ট শেয়ার করে থাকি। তবু আজ ভয়ের গল্প নয়, কিন্তু ফ্যাক্ট তো বলাই যায়। আজকের ফ্যাক্ট, আপনারা কি জানতেন স্যার আর্থার কোনান ডয়েল কখনোই এই গোয়েন্দা চরিত্রটির জন্য শার্লক হোমস নামটা ভাবেননি। সম্পূর্ণ অন্য একটা নাম মাথায় ছিল তার, কিন্তু সেই নামে এমনিতেই আর একজন ক্রিকেটার ছিলেন। তার নামানুসারে একটি গোয়েন্দা চরিত্র হোক তিনি তা চাননি, এবং হঠাৎই তার মাথায় শার্লক হোমস নামটি গেঁথে যায়। প্রসঙ্গক্রমে বলে রাখি, ডয়েল নিজেও একজন দক্ষ ক্রিকেটার ছিলেন। 1899 থেকে 1907 সালের মধ্যে তিনি মেরিলিবন ক্রিকেট ক্লাবের হয়ে 10টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। কি আশ্চর্য, তাই না? আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু আমাদের প্রাপ্য। আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানান রকমের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব, অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় thetales-of-phoenix@gmail.com। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সঙ্গে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিউনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো বা আঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, বিদায়।